প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিন কবির। তৃষা, পর্ব সংখ্যা 34। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল ফেরদৌস মনি। তোরা রফিনকে চিনেছিস তাই না? মাহারেহেন কথায় চমৎকারভাবে চমকে উঠল তিহু ও রিশাদ। ভার্সিটির ক্লাস শুরু শেষ, আইন অনুষদের সামনে খোলা উদ্যোগে বসেছিল তারা। তবে মাহার হঠাৎ এমন প্রশ্নে বিস্ফোরায়িত তাকালো দুজন। বিস্ফোরিত নয়নে মাহার দিকে তাকিয়ে দেখলো ভাবলেশীন ভঙ্গিমায় মুহূর্ত পানে চেয়ে আছে, হাসল সে। তিহু রিশাদ কি বলবে বুঝতে পারল না, নিজেদের ওকালতি করাটাও ভুলে গেল বেমুলাও। মাহা ওভাবে তাকিয়ে থেকে ফের আবারও দৃষ্টি বিনিময় করলো, বলল, তোরা কি আমাকে বোকা মনে করেছিস? হয়তো আমি একটু বেশি মারামারি গুন্ডামি করে, তবে একটু ভুলে যাস না তোদের থেকেও বয়সে একটু হলেও আমি বড়, ম্যাচুরিটি তোদের থেকে আমার বেশি। আমাকে বোকা বানানো তো সহজ না, বিশেষ করে তিহু। ও আমার কাছে সারা জীবন একটা ডায়েরির খোলা পাতার মতো, যতই আমার থেকে লুকানোর চেষ্টা করুক সফল হয়নি। আর এত বড় একটা সত্যি চাপা দিতে পারবি কিভাবে ভাবলি? একটা দীর্ঘশ্বাস চালু সে, পরক্ষণে বলে উঠল, আমি তো সেদিন বুঝতে গিয়েছিলাম, যেদিন রিশাদ আর তুই জাফলং রফিনের সঙ্গে একান্তে কথা বলছিলি আর আমাদেরকে তাকাচ্ছিলি। তোরা কি ভেবেছিলিস এতটাই সতর্ক হয়ে গিয়েছিস যে আমার দৃষ্টির অজান্তে যাবি? কিঞ্চিৎকাল তাও সম্ভব, তবে আমি না বড্ড বোকা। প্রথম দিন তোদের নাটক আমি ধরতে পারিনি। সদা হাস্যোজ্জ্বল মুখশ্রী, মলিনতার ছায়া। তিহু দ্রুত মাহার কাছাকাছি গিয়ে তাকে চাপড়ে ধরে বলল, এমনটা নয় দোস্ত, বিশেষ করে আমরা শুধু চেয়েছিলাম। তাকে কথা শেষ করতে দেয়নি, নিজের কাঁধে রাখা হাত টাল গোস্তে নামিয়ে দিল মাহা। আমি জানি সাফাই করার কোনো প্রয়োজন নেই, আমি চিনি তোদের জীবনে যাই করিস আমার খারাপ চাইবি না তোরা। তিহু শক্ত করে চেপে ধরল মাহাকে। রিশাদ অপ্রস্তুত হেসে বলল, তাহলে বলুন, একটা ফুচকা খেয়ে আসা যাক, কি বলেন হাজবেন্ড সাহেব? হাজবেন্ড? তিহু চমকে তাকায় রিশাদের কথায়। গাড্ডা মারে, ড্রামা বন্ধ কর মিস ড্রামা কুইন। আমাদের জেন্ডার চেঞ্জ আপনি করেছিলেন, আর বিয়েটাও আপনি দিয়েছিলেন আমাদের। ছেলেবেলার কথা মনে পড়তে শব্দ করে হেসে উঠল দুজন। মলিন ঠোঁটের কোণে ফুটলো হাসি মাহার। তিনজন মিলে এগিয়ে গেল প্রধান ফটক পেরিয়ে। রাজনীতির ময়দান ফাঁকা পেলে টিকটিকিও যেন বৃহৎ কিছু মনে করে নিজেকে, তবে তার বোঝা উচিত ছিল নিজের অবস্থান। ছেলের এমন কথায় তার দিকে ঘুরে তাকালো ওয়ালিদ খান। অফিসে নীলের কেবিনে কিছুক্ষণ ধরে বসে আছেন তিনি, ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কথা রাজনৈতিক আলাপচারিতার উদ্দেশ্যে। নীল হাতে থাকা সফেদ বোতলটা ফ্রেশ করতে করতে ফের বলল, কিন্তু সেদিন আমার থেকে এই কথাটুকু লুকানো উচিত হয়নি তোমার। কণ্ঠে ঝরে পড়ছে অগ্নিকণ্ঠা, চোখ দুটো বাজ পাখি নেই তীক্ষ্ণ। ওদিকে ব্যাপারটা হাওর করা এতটাই কারণ নুরাইনের মা অসুস্থ ছিল, তাই শুধু তোর চিন্তায় পারিনি বলতে। যদি আমি নুরাইনকে রেখে কখনো আসতাম না, কিন্তু আমাকে একবার ইনফর্ম করা উচিত ছিল তোমার। রিজনটা তো তুমি খুব ভালো করেই জানো। জাভেদ জালাল নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, আদতে ছোট কিট ছাড়া অন্য কিছু নয়। এজন্যই আমি চাইনি সামান্য ব্যাপারে তুমি বিচলিত হয়ে পড়ো। সে ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি এ মাসে কটা সমাবেশ আয়োজন করে রেখেছ? শুধুমাত্র লোক দেখানোর জন্য বৃহৎ কিছু না, আয়োজন যা করা যায় তাই। ও তারা যখন ব্যস্ত, গুরুত্বপূর্ণ আলোচনা ঠিক তখনই হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করে ইফাজ। তাকে এমন বিচলিত হতে দেখে নীল ভুরু কুচকায়। হোয়াট রং? প্রায় দ্রুত চলুন, ভার্সিটির দিকে আমি আর জাভেদ করিমকে যেতে দেখেছি। জাভেদ করিম ভার্সিটির কাছে মানে? হাতে থাকা সফেদ রঙা বলটা দূরে ছিটকে ফেলে এক লহমায় গর্জে ওঠে নীল অগ্নিঝরা কণ্ঠে, কুত্তার বাচ্চা, এখনো শেখা হয়নি, দেখাচ্ছি বলে কেবিন থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল নীল। ইফাজ তার পেছন পেছন যেতেই ওয়াহিদ খান থামিয়ে দিয়ে বলল, তুই কোত্থেকে জানলি? আদাল ভার্সিটির কাছে ভাইরে রেখেছিল কে, ভাবি নিরাপত্তা স্বরূপ। আর ওই আমাকে ফোন দিয়ে বলেছে ভাইকে ফোনে পাচ্ছিল না দেখে। ও দ্রুত যা, আর নীল যেন মারামারিতে না জড়ায়। আচ্ছা চট জলদি। পায়ে নীলের পিছু পিছু প্রস্থান ঘটালো ইফাজ। নূর, তিহু, মাহা, রিশাদ ভার্সিটি থেকে অনেক দূরে একটা ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে ব্যস্ত। হঠাৎ এমন পরিচিত কণ্ঠে ব্যাকুল স্বরে। দ্রুত পিছনে ঘুরে তাকায় তিহু। পিছন থেকে দাঁড়িয়ে আছে নীল, তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যগ্রতা। তিহু সর্বশেষ ফুচকাটা মুখে পুরে মাহা রিশাদের দিকে এক ঝলক তাকিয়ে
ওইদিকে তাকাতেই আসলো নীল এর থেকে। দ্রুত মুখে থাকা ফুসকাটা চিবিয়ে, আপনি? চলো। বড্ড বিচলিত তার দৃষ্টি, মাত্রা রিক্ত উদ্বিগ্ন স্বর। তিহু অদ্ভুত দৃষ্টি চেয়ে বলল, কোথায়? আর আপনি এমন করছেন কেন? নীল আর কোনো কথা বলে না, আঁকড়ে ধরে তিহুর হাত। তিহু কিছু বলতে যাওয়ার আগে ইতস্ত পায়ে দ্রুত প্রবেশ করে গাড়ির ভেতর। কোনো পূর্বাভাস ছাড়াই স্টার্ট দেয় সেটা। দ্রুত বেগে চলমান গাড়ির গতি মনন্তর হচ্ছে মাত্রা। ভার্সিটি থেকে বেশ কিছুটা দূরে মহলের কাছে পিঠ অবস্থানটা। তিহু ভুরু কুচকে চেয়ে আছে নীল লুকিং গ্লাসে। তার দিকে চেয়ে বলল, মুড অফ? তখন ওভাবে নিয়ে আসলেন কেন? আচ্ছা তুমি কি বাসায় যাবে নাকি অন্য কোথাও? আচ্ছা থাক, মহলেই চলো। অতি সূক্ষ্মভাবে মূল কথাটুকু ঘুরিয়ে ফেলল নীল। তবে তিহু কি কম যায় নাকি? সে স্পষ্ট কণ্ঠে বলল, চেষ্টা করবে না মিস্টার। তখন আমাকে ওইভাবে কেন নিয়ে এসেছিলেন? হঠাৎই নীল গাড়ির ব্রেক কষল। পৌঁছে গিয়েছি। তিহু বিরক্তিতে ভুরু কুচকে তাকালো। মহলে পৌঁছে যাওয়ার দরুন ব্যাপারটা চাপা পড়ল তখন। নীল গাড়ি থেকে নেমেই বরাবরের ন্যায় গম্ভীর পদচারণায় প্রবেশ করলো মহলে। তিহু কিঞ্চিৎ গম্ভীর্যতায় প্রবেশ করে সেথায়। আসসালামু আলাইকুম আব্বু। তিহুর কণ্ঠে কণ্ঠ স্পষ্ট, অযাচিত কারণে কণ্ঠ কাঁপছে। মনে হচ্ছে কোনো এক বিকট ঝড়ের পূর্বাভাসে আসছে আজ। তাহলে তাই সাদা স্নেহময় নওশাদ হকের কণ্ঠ আজ গুরুগম্ভীর। আসসালামু আলাইকুম। তুমি বাসায় আসবে কবে? পরীক্ষা শেষ হয়ে গেছে না? আর ইউ ট্যুরে কমপ্লিট? জি। রিশাদ নানু অসুস্থ। তিহু ছোট করে ঢোক গেল সূক্ষ্ম ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে জিভা দ্বারা। আবারও মিথ্যা বলতে হবে তাকে। জি। তাহলে কালকে এখানে আসার প্রস্তুতি নাও। তোমার ছোট চাচু যাবে তোমাকে আনতে। তিহুর চোখ যেন কোঠা থেকে বেরিয়ে আসবে। ব্যতিক্রমী কণ্ঠে তাড়াহুড়ো করে সে বলল, না না বাবা, চাচুকে পাঠাতে হবে না। বোঝা মাত্র ধীর কণ্ঠে বলল, চাচুর আসার দরকার নেই, আমি মাহার সাথেই ফিরব। ও বলছিল খুলনায় যাবে আঙ্কেল আন্টির সাথে দেখা করতে। আচ্ছা মনে রেখো, পরশু দিনের মধ্যে এখানে তোমাকে দেখতে চাই। যত দ্রুত সম্ভব আসার ব্যবস্থা করো। জি আচ্ছা। বাবার ফোন কেটে ফোঁস করে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল তিহু। কি মিথ্যা নাটকটি না সাজিয়েছিল সে। বাবা মাকে জীবনে এর থেকে বড় মিথ্যা হয়তো আগে কোনোদিন বলেনি। বলেছিল তাদের ভার্সিটি ট্যুরের কথা। ভেবেছে হয়তো সপ্তাহখানেকের মধ্যে ফিরে আসতে পারবে, তবে ব্যর্থতার দরুন আর প্রায় হলো না। প্রায় ৮ মাস। অতএব একটা মিথ্যা কি আর এতদিন থাকা যায়? নিশাদের মায়ের দূর সম্পর্কে আত্মীয়ের দোহাই দিয়ে দিন যাপন করলো সে। আয়নার দিকে তাকে বড় স্বস্তির শ্বাস ফেলল তিহু। বরাবরের ন্যায় কণ্ঠ বিচলিত হচ্ছে তার ওপর আবার কালকের দিকে খুলনা ব্যাগ। যেন তেন কথা না। তিহু হঠাৎই মনে হলো নীলকে কথাটা জানানোর জন্য প্রয়োজন। কিন্তু কোথায় সে? খুব সম্ভবত নিচে কোথাও আলোচনায় ব্যস্ত। অস্থির জেগে বসলো তিহুকে। দ্রুত ফোন তুলে মাহাকে টেক্সট করে জানালো কাল ফেরার কথা। মাহা রিপ্লাইয়ের জন্য দেরি না করেই রিশাদকে করলো আরেকটা টেক্সট। আব্বু যদি তাকে ফোন করে বলবে আমরা ফিরছি। 2 দিন আগে একটা এক্সাম ছিল, এই জন্যই দেরি হয়েছে। সে যখন ব্যস্ত হঠাৎই বেজে ওঠে তার পাশে থাকা নীলের ফোনটা। প্রাইভেট হতে আর কিছুটা যোগ রিংটনের শব্দে বিরক্তিতে সেদিকে তাকালো সে। হঠাৎ তার চক্ষু চরকা স্থবির বিমূর্ত হয়ে চেয়ে রইল স্ক্রিনে। সেখানে জল করছে তার ওই ছবি। শাড়ি পরা, হাতে গাছরা, হাত দুটো পাহাড়ের সামনে কাউকে জাফলংয়ে তোলা ছবিটি। কোনো এক অজ্ঞাত মুহূর্তে বড্ড মুগ্ধ আর সেই দৃশ্যে। নিঃসন্দেহে নীল একজন ভালো ফটোগ্রাফার। তবে কারো লুকিয়ে ছবি তোলার দক্ষতা যে এতটা সুনিপুণ হতে পারে তা জানা ছিল না তিহুর। সে যখন মুগ্ধতায় ডুবে এসব ভাবতে নিমগ্ন, তখনই রুমে প্রবেশ করে নীল। মনে এমন করতে থেকে দেখে গলা খাকারি দেয়। কি দেখছেন ম্যাডাম? নীলের কণ্ঠে হঠাৎই ধ্যান ভাঙে তিহুর। সঙ্গে সঙ্গে নিজেকে কিছুটা গুছিয়ে নেয়। মুখ কুঁচকে বলল, লুকিয়ে ছবি তুলেছেন কেন? ইচ্ছে। হেলদোলহীনভাবে কথা বলতে রুমে প্রবেশ করলো সে। তিহু কিছু একটা বলার আগে তিহু ফের বলল, ছবি ভালো হয়েছে। তা আগে থেকে এক্সপেরিমেন্ট আছে নাকি? নীল তাকে ধন্যবাদ জানাতে গিয়েও শেষ বলা কথাটুকু ভুরু কুঁচকে নিলেন। লিসেন, ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড ইউ আর মাই লাস্ট। লাস্ট তো আমি এমনিতেই হব, কেননা আমি যাকে পছন্দ করি অথচ তার জীবনে লাস্ট পারসন না হতে পারি সে দুনিয়ার বুকেই থাকে না। তো তো আবার কি? আমি যে আপনাকে আপনার ফার্স্ট, এটা কিভাবে বিশ্বাসযোগ্য? নেতাদের ক্যারেক্টার ভালো হয় না।
তার এমন কথায় নীলের তড়িৎ বেগে এসে এগিয়ে তার দিকে। নীলের এমন কণ্ঠে তিহু দু কদম পেছাতেই কেমন নীল এগিয়ে এসে দুহাতে বাহু আঁকড়ে ধরে তার মুখ নামিয়ে আনে তিহুর গিরিবাদেশ বরাবর। হঠাৎই তাহার এমন অবাচিত কণ্ঠে বিস্ময়ের সীমান্ত পেরিয়ে তাজ্জব বনে গেল তিহু। হুট করে নীলের অনাহত ভূমিকম্পের ন্যায় এক কাণ্ড ঘটালো। তিহুর ঘরের কাছে এলোমেলো কগাছি চুলে উষ্ণ ফু দিল তার গরম নিঃশ্বাসের আলতায় ছোঁয়ায়। চুলগুলো সরে যেতে তিহু সেই শুভ্র গ্রীবা স্পষ্ট। মুহূর্তেই মধ্যে এক অবর্ণীয় শীতলতা গ্রাস করল তিহুর সর্বাঙ্গ। শিরশির অনুভূতি যেন বিদ্যুতের মতো মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বুকের ভেতর ধুক ধুক ঢুকির বুদ্ধির ন্যায় তীব্র হয়ে ওঠে বাঁচতে শুরু করলো। সে এতই হতবিম্ব যে নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। তার ডাগর চক্ষুর পলক ফেলতে ভুলে নীলের মাথা স্থির রেখে দৃষ্টি। নীল মুখ তখনও তিহুর গ্রীবার কাছে অস্থির হয়ে আছে। তা সরিয়ে তিহুর কানের কাছে মুখ এনে গভীর পৌরশালী কণ্ঠে ফিসফিসিয়ে এসে বলল, আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে এসো না। পৃথিবীর সবার জন্য অন্যতম শুদ্ধ পুরুষ হলো তোমার কাছে চরম অসভ্য খেতাব পাওয়ার সময় লাগাবো না আমি, যদি আমি ইচ্ছের বিরুদ্ধে তোমাকে পেতে চাই না। কথা বলার দরুন নীলের উষ্ণ নিঃশ্বাস তিহুর কর্ণদেশে বেষ্টিত হচ্ছে, সর্বাঙ্গে ঝাঁকুনি দিচ্ছে। নীলের বলা কোনো কথা কর্ণপাত না হতে তিহু নব শিকলের ন্যায় কম্পিত ঠোঁটে বহু কষ্টে এসে উচ্চারিত করলো, বাবা। এক্ষুনি তিহুর এই কথায় ভুরু কুঁচকে নিল নীল। কোথায় বাবা? তিহু বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, আমার বাবা। নীলের ভুরু কুঞ্চিত হলো আবারও। তোমার বাবা মানে? মানে আমার বাবা কালকে এর মধ্যে আমাকে খুলে ফিরতে বলেছে। হোয়াট? কোথাও যাচ্ছ না তুমি? নীলের থেকে অসহায়ত্ব এমন উত্তর আশা করেনি তিহু। সে ভেবেছিল নীল হয়তো চিন্তিত হবে, প্রশ্ন করায় তার পরিবর্তন এমনভাবে হবে। ভুরু গোটায় নিল তিহু। যাব না মানে? আপনি কি পাগল? এমনিতেই জোর করে বিয়ে করেছেন আমায়। পরিবারের কেউ জানে না এই বিষয়, তার উপর যদি এখন যেতে বারণ করেন, বাবা মা সন্দেহ করবে না? কোনো সন্দেহ করবে না। তুমি যাচ্ছ না মানে এটাই ফাইনাল। নীল। ওয়ালিদ খান নীলের রুমের পাশে দিয়ে যাচ্ছিলেন। বাবার এমন কণ্ঠে থমকালো নীল। দ্রুত কণ্ঠে বলল, জি বাবা। এদিকে একটু আসো তো। আসছি। বাবা ডাকে রুম থেকে বেরিয়ে যেতেই নীল ফের তিহুর দিকে ফিরে সদর কণ্ঠে বলল, কথা বলে এক্ষুনি আসছি আমি, কিন্তু তুমি কাল কোথাও যাচ্ছ না বলে রুম থেকে বেরিয়ে গেল নীল। অন্যদিকে তার এমন কথায় ভুরু গুটিয়ে প্রস্থান পথের দিকে চেয়ে রইল তিহু। আনমনে বেলকনিতে দাঁড়িয়ে মাহাকে টেক্সট করছিল তিহু, কালকে বাসায় যাব বুঝলি। কোন বাসায়? খুলনা। খুলনা? আমার বাসায়? কি? সঙ্গে সঙ্গেই তার কোনো জবাব না দিতে সরাসরি ফোন দিল মাহা। তিহু রিসিভ করে হ্যালো বলার পূর্বে মাহা চিৎকার করে বলল, আঙ্কেল আন্টি কি সব জেনে গেছে নাকি? আর একটু পালাই কর বিয়ে। পিরিত দেখে আর বাঁচি না। আল্লাহকে এবার কি হবে? তোর চাচাগুলো যা, ইয়া আল্লাহ। অনর্গল কথা বলে থামলো মাহা। তিহু তাকে শান্ত করতে বলল, এবার থাম মা, আর কোনো প্রবলেম নেই। বাবা আমাকে যেতে বলেছে, বা অনেকদিন দেখেনি তাই হয়তো। মাহা যেন হাঁপ ছেড়ে বাঁচলো, স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, তাই বল। কিন্তু সমস্যা হচ্ছে নেতা সাহেবকে নিয়ে। কেন? তাকে নিয়ে কি প্রবলেম? তোর বর তো তোর কথাই চলে। আমি শুধু ভাবি আফসোস কেন তোর আগে দেখা আমি পেলাম না। গা জ্বালানো সতর্কবার্তা বলিস না, কথাবার্তা বলিস না। আমি আছি এক জ্বালায়। ওসব বাদ দে। আজকে কি হয়েছে জানিস? তোরা চলে আসার পরে ওইখানে সে কি এক অবস্থা, ব্যাপক মারামারি। ভাগ্যিস রিসের সাথে ছিল। মানে? তার মানে শেষ হওয়ার পূর্বে রুমে প্রবেশ করে নীল। কিছুক্ষণ পূর্বে বিপর্যস্ত দৃষ্টি শান্ত শীতল কক্ষে প্রবেশ করতে গুরুগম্ভীরভাবে বলে, কাল কয়টায় যেতে চাও? কয়েক মিনিটের ব্যবধানে তার এমন বদলে যাও মনোভাব দ্বিধাগ্রস্ত তিহু কিঞ্চিত ভুরু কুঁচকে বলল, মানে? নীল কক্ষে প্রবেশ করতে করতে বলল, গাড়ি রেডি আছে, আনোয়ার চাচা তোমাদের আগের ফ্ল্যাটে দিয়ে আসবে। টিভি এবার বিষময় চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে যেন। তেমন ভঙ্গিতেই সে জিজ্ঞাসা করতে চাইল, কি হয়েছে? তবে তাকে অবাকের চূড়ান্তে পৌঁছে দিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে ঠাস করে দরজা লাগিয়ে দিল নীল। তিহু বোকার মতো শুধু চেয়ে রইল।